এখানে আসলে আপনি একাধারে আপনি আপনার পলিটিক্যাল শেল্টারে আপনি এই বালু উত্তোলনকে চলতে দিবেন, আবার পাশাপাশি আপনি সেই বালু উত্তোলনকারীদেরকে বাধা দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ বাড়াবেন। তো এটা আসলে জনগণ যে একদিক থেকে শুধু ঠকছে তাই না, যে আমাদের করের টাকা দিয়ে আমরা এই প্রকল্পগুলোকে ঠেকাতে চাচ্ছি, আবার সেই প্রকল্পগুলো নিচ্ছেই হচ্ছে রক্ষকে যখন ভক্ষক, এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে যাই আমরা। তো নদীর ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যতক্ষণ না পর্যন্ত সরকার সেই গুডউইল দেখাতে পারবে, যতক্ষণ না পর্যন্ত সরকার তার রাজনৈতিক কাঠামোর মধ্যে তার যেই ফ্যাক্টরগুলো এই কর্মকাণ্ডে অবৈধ বালু উত্তোলন থেকে শুরু করে নানান কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে ট্যানজিবল অ্যাকশনস নিতে পারবে, তার আগ পর্যন্ত জনগণ কখনোই এখানে সরকারের সাথে একাত্মতা পোষণ করবে না বা সরকারকে কখনোই বিশ্বাস করবে না। আমরা যদি 25টি মন্ত্রণালয়ের সমন্বিত জলবায়ু বাজেটের ক্ষেত্রে প্রায়োরিটি গুলো দেখতে পাই, কৃষি মন্ত্রণালয়ে আমি কৃষিমন্ত্রী কে ব্যক্তিগতভাবেও চিনি এবং পাশাপাশি ওনার যে ভিশনটা সেটাকেও আমরা হয়তোবা কিছুটা দেখেছি, এবং উনি যে কথাগুলো বলছেন সেটা আসলে জলবায়ুর পরিবর্তনের সাথে যে পরিবর্তিত খাদ্যাভ্যাসে বাংলাদেশের উপকূলের অঞ্চলের মানুষ এবং আরো নানান জলবায়ু ক্লাইমেট ভালনারেবল যে মানুষগুলো আছেন তাদের জন্য, তাদের পক্ষেরই কথা। এখানে আমাদের জলবায়ু সহনশীল শস্যের যে একটা বিশাল অ্যালোকেশন ছিল, আমরা অনেকেই হয়তো জানি যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা আলাদা ডিপার্টমেন্ট আছে যারা গবেষণা করে থাকেন এই ক্লাইমেট, মূলত স্যালাইন রেজিলিয়েন্ট ক্রপের ক্ষেত্রে বা লবণাক্ততা সহিষ্ণু শস্য কিভাবে আমাদের আরো দক্ষিণাঞ্চলে বেশি প্রচলন করা যায় সেটা নিয়ে তারা গবেষণা করে থাকেন। তো এই সরকার কিছুটা হলেও পজিটিভ যে তারা এই বিষয়গুলোকে অ্যাড্রেস করেছে এবং বাজেটেও জিনিসটা এসেছে, এবং কৃষি মন্ত্রণালয়ের আমরা দেখতে পাচ্ছি যে ডকুমেন্টগুলোতেও এটা বারবার আসছে। আর দ্বিতীয়ত অবকাঠামোর ক্ষেত্রে মূল যেটা সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম এবং সড়ক এবং টেকসই বাঁধ। উপকূল অঞ্চলে আমরা দেখতে পেতাম যে প্রতি বছরই বাঁধ নির্মাণ করা হতো এবং সেই বাঁধ আবার ভেঙেও যেত, আবার জনগণ নিজেদের উদ্যোগ নিয়ে গিয়ে তারা বাঁধ নির্মাণ করতো। এখানে রাষ্ট্রের যতটুকু অংশগ্রহণ থাকা উচিত সেটা আমরা কোনো বছরই দেখতে পেতাম না। এবং দক্ষিণবঙ্গে কাজ করার সূত্রে আমরা বলতে পারি যে মানুষগুলো যেই যে অবর্ণনীয় কষ্টে জীবন নির্বাহ করতো, বিশেষত হচ্ছে বন্যার সময়টা এবং তার পরবর্তীতে যখন পানি নামতো না বছরের পর বছর, আইলাতে প্রায় 3 বছর তারা একটা জলমগ্ন অবস্থায় তারা ছিল। তো এটার আসলে সলিউশন হচ্ছে একটা টেকসই বাঁধ নির্মাণ, এবং আমার কাছে মনে হয় যে সরকারের এদিকেও মনোযোগ দেওয়া উচিত। বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে হচ্ছে সোলার ব্যক্তি পর্যায়েও আমরা চাই যে সরকারের তরফ থেকে এমন কিছু উদ্যোগ থাকুক যেটা ব্যক্তিকে উৎসাহিত করে। সেটা হতে পারে ট্যাক্স রিডাকশনের মাধ্যমে, সেটা হতে পারে আরো কোনোভাবে ইনসেন্টিভাইজ করার মাধ্যমে। লোকাল কোম্পানিদেরকে যখন আপনি প্রণোদনা দেবেন, তারা যাতে এরকম কোম্পানি যাতে উঠে আসে সেজন্য তাদের ট্যাক্স ব্র্যাকেটে ট্যাক্স মওকুফ এরকম পদক্ষেপও তারা সবসময় নিতে পারেন। এবং সবশেষে দুর্যোগ ব্যবস্থাপনায় এখানে আমরা বাজেটের ক্ষেত্রে অনেক সময় ওভারল্যাপ দেখতে পাই। যেরকম আমি একটা জিনিস যেটা খেয়াল করেছি সেটা আগের বাজেট থেকেও আমরা হয়তো অনেকে খেয়াল করে থাকি, সরকার অনেক সময় শিক্ষা খাতে বরাদ্দের সময় স্কুলগুলোকে টেকসই স্কুল হিসাবে তৈরি করতে বলে এবং ওটাই দিনের শেষে সাইক্লোন শেল্টার আকারে কাজ করে। তো আমরা যখন আগে একটা মিটিং এ পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কথা বলছিলাম তখন বলা হচ্ছিল যে সাইক্লোন শেল্টার নির্মাণে বরাদ্দ এত কম কেন। তারা তখন বলেছে যে না, আমরা স্কুলগুলোকেই সাইক্লোন শেল্টার আকারে বানাই এবং এই ক্রস ল্যাপিং এ ওই বরাদ্দটা চলে যায় শিক্ষা খাতে। তো আপনারা যখন বাজেট রিড করবেন তখন এই বিষয়গুলোকে মাথায় রাখবেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এরকম কিছু বিষয় আছে। তো আমার কাছে মনে হয় যে এই যে ক্যাটাগরাইজেশন গুলো, এগুলো আরো জনগণের সামনে পরিষ্কার করে দেওয়া দরকার। না হলে মানে শুধু বাজেটের অ্যালোকেশন নিয়ে কথা বললে আমরা কখনোই সম্পূর্ণ পিকচারটা পাবো না।